হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা। আজকের তোমাদের পডকাস্টটা খুবই স্পেশাল হতে চলেছে। আজকের যিনি গেস্ট আছেন তিনি নদিয়া থেকে আসছেন এবং আমরা চটজলদি নদিয়াতে চলে যাব। নদিয়ার শান্তিপুর তোমরা প্রত্যেকেই জানো, তাঁতের শাড়ির জন্য খুব বিখ্যাত ছিল একটা সময়, কিন্তু আজকে আমাদের যিনি গেস্ট তিনি কিন্তু নদিয়ার শান্তিপুর থেকে আসছেন এবং অ্যাজ এ টিচার হিসাবে এসওই বাংলাতে তোমাদের সামনে পড়াতে আসছেন। আজকে আমরা আমাদের সম্পূর্ণ ভিডিওতে ম্যামের সাথে কথা বলবো। তোমাদের বর্ণালী ম্যাম আমাদের এসওই বাংলাতে যুক্ত হচ্ছেন, ম্যামের সাথে কথা বলবো, জানবো ম্যামের বিভিন্ন কথা এবং ম্যাম কেন যুক্ত হচ্ছেন এসওই বাংলাতে, এই সবটা আজকের ভিডিওতে তোমাদের সামনে রাখবো এবং আরও কিছু বিশেষ টপিক নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, যেমন তোমাদের ডিস্ট্রাকশন, তোমাদের ডিপ্রেশন, তোমাদের পড়াশুনোর কোন জায়গাটা সমস্যা হচ্ছে, কিভাবে সেটাকে ঠিক করতে পারো, আগামীতে তোমরা তোমাদের স্বপ্নের দিকে কিভাবে এগিয়ে যেতে পারো, এই সবটা নিয়ে। তো একেবারে শেষ পর্যন্ত তোমাদের এই পডকাস্টটিতে থাকতে হবে এবং অবশ্যই তোমরা যারা প্রথম দেখছো তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশাপাশি বন্ধুদের সাথে শেয়ার করে নেবে আজকের পডকাস্ট। তো ম্যাম, ওয়েলকাম টু এসওই বাংলা। নমস্কার। একেবারেই শুরুতেই আমি আপনার মুখ থেকেই আপনার ইন্ট্রোডাকশনটা ওদেরকে দিতে চাইছি। আপনি একটু প্লিজ ওদেরকে জানান যে আপনি কে, কেন আসছেন, এই সম্পূর্ণটা। প্রথমেই ধন্যবাদ জানাই এসওই বাংলা সম্পূর্ণ টিমকে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আমি বর্ণালী বর্মন, নদিয়ার শান্তিপুরে আমি থাকি, আর সেখানেই আমার পড়াশোনা। শান্তিপুর শরৎকুমারী গার্লস হাই স্কুল থেকে আমি মাধ্যমিক পাশ করি এবং উচ্চ মাধ্যমিকও সেই স্কুল থেকেই কমপ্লিট করি। এরপর বটানি অনার্স নিয়ে চাকদা কলেজে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি এবং 2022 সালে কল্যাণী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। আর এখন আমি বিএড কোর্সটা পারসিউ চলছে, আমার কন্টিনিউ চলছে। তো পড়ানোর প্রতি আগ্রহ আমার ছোটবেলা থেকেই, ভীষণভাবে মানে পড়াতে আমি খুবই ভালোবাসি। তো সেই ইচ্ছে থেকেই মানে আমি যখন এমএসসি করছি, সেই এমএসসি চলাকালীনই আমি কিন্তু পড়ানো স্টার্ট করি, বাড়িতে অফলাইন টিউশন স্টার্ট করি। আর সেই টিউশন স্টার্ট হয়েছিল মাত্র 2 জনকে নিয়ে। তো আজকে সেই টিউশন মানে সেই জার্নি এখনো আমার চলছে, বেশ ভালোভাবেই চলছে। সেই জার্নি ধরেই আজকে আমার এই এসওই বাংলাতে আসা। তো ছোট ছোট করে মানে এই শিক্ষিকা হওয়ার যে স্বপ্ন, এটা ধীরে ধীরে একটু করে আমার এগিয়ে যাচ্ছি মানে স্বপ্নের দিকে। তো এখন রিসেন্টলি আমি একটা স্কুলেও পার্ট টাইম জব করছি। তো সেই স্কুলেও পড়াতে আমার ভীষণ ভালো লাগছে, সেখানে এক রকমের একটা এক্সপিরিয়েন্স গেইন করছি। বাড়িতে অফলাইনের একটা মানে প্রত্যেকটা বিষয়ের একটা আলাদা স্বাদ আমি পেয়েছি। তার সাথে আজকে এই অনলাইন প্ল্যাটফর্মে এসে আরো একটা নতুন স্বাদের আশায় আমি এসেছি। ঠিক আছে, যাতে আমি অনেক স্টুডেন্টের কাছে একসাথে পৌঁছে যেতে পারি। তো একেবারেই শুরুতে যেটা বলার যে আপনি বসে আছেন একটা আলোতে সুসজ্জিত কক্ষে এবং একটা অন্য অ্যাম্বিয়েন্সে, তো কেমন লাগছে আপনার? অবশ্যই খুবই ভালো লাগছে, কারণ এরকম বাড়িতে বসে তো এই স্বাদটা পাওয়া সম্ভব নয় একেবারে। তো এরকম জায়গায় দাঁড়িয়ে এরকম একটা অনলাইন প্ল্যাটফর্মকে মানে আমি সবসময় ভাবি যে অনলাইন প্ল্যাটফর্মগুলো খুবই ভালো আমাদের জন্য, শুধু আমাদের জন্য না, সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা অত্যন্ত প্রত্যন্ত জায়গায় রয়েছে, পড়াশোনার সঠিক দিশা পাচ্ছে না বা সঠিক শিক্ষার অভাব, তারা কিন্তু এই সমস্ত অনলাইন প্ল্যাটফর্ম থেকে খুবই উপকৃত হচ্ছে একেবারে। ঠিক আছে, সঠিক শিক্ষাটা পাচ্ছে, সঠিক গাইডেন্স পাচ্ছে, ভালো ভালো টিচারদের নিজেরা চুজ করতে পারছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনলাইন প্ল্যাটফর্মটা কিন্তু খুবই ভালো একেবারে। এই জায়গাতে আপনি যখন বলছিলেন আমার একটা কথা মনে পড়ছিল যে আসলেই এপিজে আব্দুল কালামের একটা উক্তি আছে যে নলকূপের মতো হতে চাই, যেখান থেকে প্রচুর জল আসবে এবং ছড়িয়ে যাবে সেটা সব জায়গায়। তো আসলেই এই অনলাইন প্ল্যাটফর্মটা একটা নলকূপ, এখান থেকে এই যে এডুকেশনটা সেটা কিন্তু ছড়িয়ে পড়ছে, আপনি যেটা বলছিলেন যে প্রান্তিক জায়গাগুলোতে একেবারেই, এবং যারা আসলেই তাদের এলাকাতে খুব ভালো শিক্ষক নেই বা চাইলেও পারছে না, তারা কিন্তু অনলাইনের মাধ্যমে এই জায়গাটাতে পেয়ে যাচ্ছে। নেক্সট আপনার যেটা বলার সেটা হচ্ছে যে আপনি 2021 থেকে মোটামুটি অফলাইন প্রাইভেটটা পড়াতেন, এটা আপনি বলছিলেন। তো আপনার অফলাইন পড়ানোর অভিজ্ঞতা এবং অফলাইনে যে স্টুডেন্টরা পড়েছে তাদের রেজাল্ট বা তাদের সেই জায়গাটা নিয়ে যদি একটু বলেন।
আমার অফলাইন জার্নিটা শুরু হয়েছিল মাত্র 2টো স্টুডেন্টকে নিয়ে। আচ্ছা। সেই ক্লাস 11-এ তারা উঠেছিল, তখন আমার কাছে পড়তে এসেছিল। তো তাদেরকে পড়াতে পড়াতে মানে কিছুটা অভিজ্ঞতা তো গেইন হচ্ছে, পড়াতে অবশ্যই ভালো লাগে আমার, তার সাথে ওদেরকে যেমন পড়াচ্ছি আমি নিজেও কিন্তু শিখছি, একেবারে এক্সপিরিয়েন্স গেইন হচ্ছে, নিজেও অনেক নতুন নতুন জিনিস শিখছি। তো এইভাবে পড়াতে পড়াতে তারা যখন ক্লাস 12-এ উঠলো, সেই সময় আমার স্টুডেন্ট সংখ্যা একটু বেড়ে গিয়েছিল। তখন বেড়ে যাওয়াতে মোটামুটি আমার প্রথম বছর এইচএস দিয়েছে 33 জন স্টুডেন্ট। তো এই 33 জনের মধ্যে আমি থাকি শান্তিপুরে, তো শান্তিপুরেরই এমএন হাই স্কুলের একটি ছেলে, সে আমার কাছে পড়তো, সে কিন্তু খুব ভালো স্কোর করেছে, শান্তিপুরের মধ্যে প্রথম হয়েছে 464 পেয়ে। তো এটা আমার খুবই ভালো লাগার একটা জায়গা যে আমার কাছ থেকে বেরিয়েছে প্রথম একটা ব্যাচ, আর সেখান থেকে এত বড় একটা প্রাপ্তি, মানে এটা আমার কাছে খুবই বড় একটা মোটিভেশনের মতো কাজ করে গেছে একদম। তো সেখান থেকে আমি আরো মোটিভেট হয়েছি যে আমি তাহলে স্টুডেন্টদের জন্য করতে পারছি, আগামী দিনে আরো ভালো করতে পারবো, এই আশাতে এখনো পথ চলছে। তো একেবারেই আপনার যে অফলাইন পড়ানো সেটা দীর্ঘ 4 বছরের একটা জার্নি, এবং আপনি অনলাইনও বেশ কিছুদিন ধরে পড়াচ্ছেন। তো আপনার কি মনে হয় মেজর ডিফারেন্সটা কি অনলাইন এবং অফলাইনের মধ্যে? এবার মেজর ডিফারেন্সটা হচ্ছে টিচারের সাথে স্টুডেন্টের যে সম্পর্কটা। আচ্ছা। এটা মানে অফলাইন পড়লে স্টুডেন্টরা কিন্তু টিচারদের সাথে যে কমিউনিকেশন করতে পারছে, নিজেদের প্রবলেমগুলোকে বলতে পারছে। অনলাইনে সেই জায়গাটা কিছুটা হলেও হয়তো খামতি থেকে যায়। যদি অনলাইনে অনেক রকম ব্যাচ আছে, যেমন ইউটিউবে আমরা ফ্রি এডুকেশন দিচ্ছি, তেমন কিছু পেইড কোর্সও আছে। পেইড কোর্সে আমাদের কিছুটা চান্সেস থাকছে স্টুডেন্টদের সাথে কমিউনিকেট করার, বাট ইউটিউবে কিন্তু সেই জায়গাটা থাকছে না। তো এখানে কিছুটা একটা সমস্যা থাকতে পারে। তো এই স্টুডেন্টদের সাথে টিচারের যে সম্পর্ক, এই সম্পর্কটাই কিন্তু মেন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়া অনলাইন প্ল্যাটফর্ম অনেকটাই বেটার স্টুডেন্টদের জন্য, যে পরিমাণ পরিকল্পনা করা হচ্ছে বেটারমেন্টের জন্য স্টুডেন্টদের জন্য। তো এই সব কিছু দিক থেকে কিন্তু দেখতে গেলে এটা যথেষ্ট ভালো। একেবারে। আচ্ছা, আপনার কি মনে হয় যে টিচার এবং তার পারিপার্শ্বিক পরিবেশ, যে একজন টিচার শুধু পড়াচ্ছেন না, তো সে একটা সোসাইটিকে একেবারে সর্বোত্তভাবে তাকে তৈরি করছে। শুধুমাত্র এডুকেশন অর্থাৎ বইয়ের পাঠ্যপুস্তক ছুড়ে দিলে তো সেটা তো পড়ানো বলে না, তার মধ্য দিয়ে সে একটা স্টুডেন্টের মেন্টালি সমস্ত যে গঠনমূলক বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করছেন। তো আপনার কি মনে হয় যে একটা টিচারের জায়গা থেকে, আপনি যেহেতু টিচিং প্রফেশনটাতে আছেন, যে একজন টিচারের কিভাবে তার নিজেকে চলা উচিত বা কিভাবে তার কথাগুলো বলা উচিত, এই জায়গাটা কি ম্যাটার করে? একদমই, কারণ আমরা হচ্ছি শিক্ষক শিক্ষিকা, আমরা স্টুডেন্টদের তৈরি করছি, মানে আগামী প্রজন্মকে তৈরি করছি একদম, যাদের নিয়ে কিন্তু আগামী সমাজ গঠিত হবে। তো তাদেরকে শুধুমাত্র পড়ানোটাই কিন্তু একটা শিক্ষকের উদ্দেশ্য নয়, তাদেরকে স্টুডেন্টদেরকে এটাও শেখাতে হবে যে কিভাবে একটা সুন্দর সমাজ গঠন করা যায়, কিভাবে মানুষের সাথে মানুষের ব্যবহার করা উচিত। এই সমস্ত দিকটা কিন্তু একটা টিচারের বাচনভঙ্গি থেকে সব দিক থেকে কিন্তু টিচারকে পারফেক্ট হতে হবে। তাকে দেখেই কিন্তু আগামী প্রজন্ম শিখছে। তো সেই জায়গাটা একটা টিচারকে কিন্তু অনেকটাই অ্যালার্ট থাকতে হবে। একদম। আচ্ছা, একেবারেই সরাসরি আমরা যদি এই জায়গাটাতে আসি, যে স্টুডেন্টরা যারা আপনাকে দেখছে এতক্ষণ পর্যন্ত, আপনার কথা এবং আমার কথা শুনছে, তাদের প্রত্যেকের মধ্যে একটা কমন প্রশ্ন আছে যে এই ম্যাডামকে তো আমরা চিনি, আগে কোথাও দেখেছি, আপনি সম্ভবত মাস চারেক কোনো একটা বড় অনলাইন প্ল্যাটফর্মে পড়িয়েছেন এবং সেই জায়গা থেকে আপনি আজকে এসওই বাংলাতে এসে বসে আছেন। ক্যামেরার ওপার থেকে যারা দেখছে তাদের অনেকের মনে হতে পারে যে কি ব্যাপার, হঠাৎ করে ম্যাম কেন এখানে, কি হয়েছে, কোনো সমস্যা, মানে এই যে সমস্যাগুলো ওদের কাছে একটা ক্লিয়ার ইনফরমেশন বা ক্লিয়ারিটি থাকাটা দরকার যে এক্স্যাক্টলি এই কারণবশত এই জায়গায় আমি বা এখানে আমি পড়াতে চলেছি, যাতে কন্ট্রোভার্সির জায়গাটা না থাকে। তো আপনি কি বলবেন যে এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ যদি ওদেরকে ক্লিয়ার? এখানে কন্ট্রোভার্সির কোনো জায়গা নেই, বিকজ আমি একটা চ্যানেলে কন্টিনিউ করতাম অনলাইন পড়ানো, তো সেখানে
কিছু পার্সোনাল অসুবিধার কারণেই আমার সেখানে কাজটা ছাড়তে হয়। আচ্ছা। তো কাজটা ছেড়েছি আমি গত 2 মাস হয়ে গেছে। আচ্ছা। তো সেখান থেকে 2 মাস বাড়িতে বসে আমার শুধুমাত্র অফলাইন পড়ানো আর আমার স্কুল চলছিল, যেখানে আমি পার্ট টাইম জব করছি। তো সেখান থেকে একটা খারাপ লাগা আমার থেকে গেছে মনের মধ্যে, যে এই যে স্টুডেন্টদের থেকে যে দূরত্ব, বা আমি এই নিজের এরিয়ার স্টুডেন্টদের ছাড়াও বাইরের স্টুডেন্টদের জন্য যেটুকু করতে পারছিলাম সেটা আমি করতে পারছি না। তো সেই জায়গা থেকে আমি কোনো অনলাইন প্ল্যাটফর্ম খুঁজছিলাম। তো সেই জায়গা থেকে কিন্তু এসওই বাংলাকে আমি অনেকদিন ধরেই দেখছি, যথেষ্ট ভালো একটা শিক্ষণীয় চ্যানেল। আর এসওই বাংলাকে আমি সবসময় দেখেছি যে স্টুডেন্টদের জন্য খুব ভালোভাবে পরিশ্রম করা, স্টুডেন্টদের বেটারমেন্টের জন্য যে যে পরিকল্পনাগুলো করছে, ফ্রি এডুকেশন আপনারা প্রোভাইড করছেন, এই জায়গাগুলো দেখে কিন্তু এই জায়গাগুলো আমাকে খুবই মুগ্ধ করেছে। তো সেই জায়গা থেকে আমি এসওই বাংলার হাত ধরে এগোতে চাইছি আগামী দিনে, আর ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের কাছে পৌঁছে যেতে চাইছি এভাবেই। তো সেই কারণেই কিন্তু পুনরায় আমার এই অনলাইন প্ল্যাটফর্মে ফিরে আসা। আচ্ছা, নেক্সট যে বিষয়টাতে যাব সেটা হচ্ছে যে আপনি টিচিংয়ে কেন আপনি পড়াতে এলেন? এটা একেবারে সরাসরি প্রশ্ন, যে কেন পড়াতে চান বা কেন পড়াতে ভালোবাসেন? অন্য অনেক প্রফেশন তো আছে, সেই জায়গাগুলো এক্সপ্লোর করলেন না কেন? হ্যাঁ, ছোটবেলা থেকে এই একটাই আমার শখ যে বড় হয়ে আমি টিচার হব। এই শখটা কখনো নরচর হয়নি। এমন অনেক স্টুডেন্ট থাকে না যে বন্ধুরা যেটা করছে সেটা করতে হবে, ট্রেন্ডে গা ভাসানো যেটাকে বলে। তো আমার মধ্যে সেই জিনিসটা ছিল না, আমার যেটা ভালো লাগে সেটাই আমি করব। ছোটবেলা থেকে যে টিচার হতে চাইছেন, এটা সম্পূর্ণরূপে আপনারই শখ নাকি বাড়িতে? এটা সম্পূর্ণরূপে আমারই শখ। আমার বাড়ি থেকে কখনো আমাকে কোনো দিক থেকে কোনোদিন প্রেসার ক্রিয়েট করা হয়নি যে তোমাকে এই দিকে যেতে হবে, তোমাকে এটা নিয়ে পড়তে হবে। তো এই জায়গা থেকে সম্পূর্ণ স্বাধীনতা আমি আমার বাড়ি থেকে পেয়েছি। এখনকার দিনে কি হয় যে ক্লাস 10-এর পরে স্টুডেন্টরা কিন্তু যে একটা সিদ্ধান্ত নিতে হয়, সেই সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি করে, গার্জেনরা তাদের উপর চাপিয়ে দেয়, না সায়েন্স নিয়েই পড়তে হবে বা এই দিকেই যেতে হবে, তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে নিট দিতে হবে। এই যে চাপিয়ে দেওয়া বিষয়টা, এটাকে আমি একদম প্রেফার করি না একেবারেই। কারণ একটা স্টুডেন্ট সে নিজে চাইবে, সে নিজে কি করবে, তার কিসে ভালো লাগছে, সে সেই দিকেই এগোবে, তবেই কিন্তু সে জীবনে কিছু করতে পারবে। জোর করে চাপিয়ে দিলে সব সময় সেটা কিন্তু ভালো হয় না একেবারেই। তো এটা আমি নিজের ক্ষেত্রেও রিয়েলাইজ করেছি, যেহেতু আমি এইচএস দিয়েছি খুব বেশি দিন হয়নি, 2017 সালে আমি এইচএস কমপ্লিট করেছি। আর সেই সময় থেকেও দেখছি যে টিচিং জবের খুব একটা অ্যাভেলেবল কিন্তু নেই টিচিং জব একেবারে। সেই জায়গা থেকেও নিজের যে ইচ্ছেটা যে আমি টিচার হব, সেই ইচ্ছাটা কিন্তু আজকে আমাকে এই জায়গায় দাঁড় করিয়েছে। আর টিচার হওয়ার সমস্ত রকম স্বাদ কিন্তু আমি পেয়েছি, সেটা নিজের অদম্য ইচ্ছার জন্য। তো এর এটাই নয় যে সবসময় স্রোতের অনুকূলে যেতে হবে, সবাই যেদিকে যাচ্ছে সেদিকেই যেতে হবে, তার কোনো মানে নেই। নিজের ইচ্ছে থাকলে সেই ইচ্ছের দ্বারা কিন্তু অনেকটাই এগোনো যেতে পারে, ভবিষ্যতে সফল হওয়া যেতে পারে। একেবারেই আপনি এইটাই বলছিলেন যে স্রোতের অনুকূল শব্দটা শুনে আমার একটা কথা মনে পড়লো, যে অনলি ডেড ফিশ ফ্লোয়িং থ্রু দ্য ওয়েভ। তো আমরা যদি মরা মাছ না হতে চাই, আমাদের কিন্তু স্রোতের প্রতিকূলে যাওয়াটাও দরকার। আচ্ছা, এই জায়গাতে আপনি যে বলছিলেন আপনার ছোট থেকেই শখ ছিল টিচিং ফিল্ডে আসা, আমাদের কি হয় যে ছোট থেকে আমরা কাউকে না কাউকে দেখে অনুকরণ না, অবভিয়াসলি অনুসরণ করি, যে এই মানুষটার মতো আমি হতে চাই বা এই মানুষটা আমাকে খুব ইন্সপায়ার করেছে। বিশেষত টিচিং এর ক্ষেত্রে কি হয় যে আমরা যখন স্কুলে বা প্রাইমারি স্কুলে পড়ি, তখন আমাদের কোনো টিচারকে খুব ভালো লেগে যায়। আমরা যারা টিচিং ফিল্ডে আছি, আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে, যে যার জন্য আমার মনে হয়েছে যে আমিও একদিন শিক্ষক হব। তো আপনার এরকম কোনো ইন্সপিরেশন? হ্যাঁ, অবশ্যই। আমি ক্লাস 9-10-এ একজন সায়েন্স টিচারের কাছে পড়তাম। আচ্ছা। কনক সরকার তার নাম। আচ্ছা। তো সেই টিচার আমি কিন্তু ক্লাস 8 অবধিও সায়েন্সে খুব একটা ভালো ছিলাম না। আচ্ছা। একটা নর্মাল ওয়েতে আমার পড়াশোনা চলতো, মিডিয়াম স্টুডেন্ট বললেই ভালো হয়। তো সেই জায়গা থেকে সেই টিচারের যে পড়ানোর দক্ষতা, তার যে বোঝানোর স্কিল, এটা আমাকে খুবই মুগ্ধ করেছে। প্লাস আমি তার পড়ানোতে এতটাই ভালো লেগে গেছে তার পড়ানোতে, আমি কিন্তু সায়েন্সে সেই 9 থেকে খুব ভালো মার্কস করতে শুরু করি। ইভেন আমার মাধ্যমিকেও সায়েন্সের সাবজেক্টগুলোতে সব থেকে বেশি মার্কস হয়, সবকটাই 90 আপ হয়েছিল। তো ওই স্যারকে দেখে আমি কিন্তু অনেকটাই ইন্সপায়ার্ড ছিলাম যে
উনি এত ভালো পড়াতে পারেন, স্টুডেন্টদেরকে বুঝতে পারেন তার কোথায় সমস্যা হচ্ছে। এই যে জায়গাটা আমি কোথাও গিয়ে উপলব্ধি করেছি এবং আমার মধ্যেও এই জিনিসটা এসছে না, ভবিষ্যতে আমিও স্টুডেন্টদের জন্য এইভাবে করতে চাই। আমি সবসময় যে অফলাইন টিউশন পড়াতে পড়াতেও আমি দেখি ওখানে তো বিভিন্ন ধরনের স্টুডেন্ট আছে, একদম, যেমন ভালো স্টুডেন্ট আছে, মিডিয়াম স্টুডেন্ট আছে এবং কিছু মানে অ্যাকচুয়ালি ভালো মিডিয়ামের কথাটা হয় না, কেউ পড়ছে কেউ পড়াশোনা করছে না, হ্যাঁ এরকম সব ধরনের স্টুডেন্টই কিন্তু আমরা পাই। একদম। তো তাদের মধ্যেও দেখছি যে কেউ পড়ার প্রচন্ড চেষ্টা করছে কিন্তু সে পড়াটা ভালো মনে রাখতে পারছে না, এরকম স্টুডেন্টও কিন্তু আমার কাছে আছে। তো তাদেরকে বুঝে তাদের মতন করে তাদের কাছে জিনিসটা এক্সপ্লেন করা, এই জিনিসগুলো আমি করার চেষ্টা করি। যে ভালো স্টুডেন্টরা তো ওরা বুঝে যায়, কিন্তু তাদের জন্য কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট মানে টিচাররা করতে চায় না যে আমার কাছ থেকে 2-3টা ভালো স্টুডেন্ট বেরোচ্ছে এতেই যথেষ্ট, আমার তো নাম হচ্ছে। কিন্তু আমি চাই সেই সমস্ত স্টুডেন্টদের জন্য কাজ করতে যারা মানে যাদের বুঝতে সমস্যা হচ্ছে, তাদের কাছে আরো ইজি ওয়েতে যাতে আমি পৌঁছে যেতে পারি, এই জিনিসটাই আমি দেখতে চাই। একেবারেই এটাই একটা টিচারের মেন্টালিটি হওয়া উচিত বলে আমার মনে হয়, যে আমরা যে পারছে 2-3 জন তাদেরকে নিয়ে না পড়ে থেকে ওভারঅল সবাইকে কেন পারছে না সেটা আরো বেশি করে খোঁজা। আমার মনে হয় বর্তমানে স্কুলগুলো, বিশেষত সরকারি স্কুলগুলোতে 2 জন 3 জন 5 জন ম্যাক্সিমাম স্কুলে 10 জন ছেলে মেয়ে পড়াশুনো করে, বাকিরা কিন্তু সেই স্রোতে নেই, তারা পিছিয়ে পড়ছে। এটা আমার মনে হয় শুধু স্টুডেন্টদের প্রবলেম না, এটা টিচারদেরও প্রবলেম। তারা যদি সেভাবে ভাবে এবং সেই ছেলে মেয়েগুলোর কি সমস্যা হচ্ছে এটাকে উপলব্ধি করে, তাহলে আশা করা যায় যে আগামীতে হয়তো আরো অনেক বেটার ছেলে মেয়ে এই বাংলা মিডিয়াম সরকারি স্কুল, যেগুলো শুনলে এখন মানে একটু মধ্যবিত্ত বা একটু উচ্চ সম্প্রদায়ের মানুষ নাক ছিটকায়, বাংলা মিডিয়ামে পড়াবো মানে এই ব্যাপারটা হয়তো কিছুটা হলেও আমরা তাদেরকে সেই জায়গাটা তৈরি করে দিতে পারি। নেক্সট আপনি যেটা বলছিলেন যে আপনি 2017 সালে উচ্চ মাধ্যমিক দিয়েছেন, এমন সময় আপনি উচ্চ মাধ্যমিক পাস করছেন, তারপর থেকে আপনি যদি দেখেন যে ফ্ল্যাশব্যাকে গিয়ে যে স্কুল সার্ভিস নেই ওয়েস্ট বেঙ্গলে, এসএসসি নেই এবং টিচিং এই ফিল্ডটাই যেন সবার কাছে খুব অস্পৃশ্য অচ্ছুতের মতো একটা ব্যাপার, যে টিচার মানে কোনো গুরুত্ব নেই সমাজে, কোনো প্রাধান্য নেই। সেই জায়গা থেকে আপনার যে ডিসিশন নেওয়া যে আমি টিচারই হব, এই যে ডিসিশন নেওয়া, এটা মানে কতটা আপনার মনের জোর বা কতটা মানে আপনার কি ভয় লাগেনি সেই সময়? ভয় লাগেনি বলতে সেই সময় কিন্তু আশেপাশে যারা আর কি অনেকেই আছে না পরামর্শ দেয় যে এইবার এইটা করতে হবে বা এটা করতে হবে, তো অনেকেই আমাকে বলেছেন। আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডে যদি দেখেন সবাই কিন্তু উচ্চশিক্ষিত, প্রত্যেকে কেউ স্কুল টিচার, কেউ কলেজ টিচার, এরকম রয়েছে, কেউ ডাক্তার, আমার দাদা দিদি সবাই ডাক্তার। তো সেই জায়গা থেকে কিন্তু আমাকে তারা অনেকটাই ফোর্স করেছিল যে নিটের জন্য পড়ার, নিট দিয়ে মেডিকেল কর। তো যেহেতু আমার সেদিকে ইচ্ছে ছিল না, আমি কিন্তু ওই দিকটা যাইনি, কারণ আমার ইচ্ছা ছিল টিচার হওয়ার। সেই সময় অনেকে বলেছিল যে কি হবে টিচার হয়ে, মানে টিচারের তো কোনো জবই নেই, তো ভবিষ্যতে দাঁড়াবি কি করে। তো সব থেকে বেশি সাপোর্ট যদি পেয়ে থাকি সেটা আমার মা বাবার। আমার মা বাবা আমাকে একটাই কথা বলেছিল যে তুই যেটা চাইস সেটাই কর, একদম তোর ইচ্ছার বিরুদ্ধে আমরা কিছু যাব না। তো সেই জায়গা থেকে আমার জেনারেল লাইনে আসা, কারণ আজকালকার স্টুডেন্টরা তো জেনারেল লাইনে যেতেই ভয় পায়, একদম নিট জয়েন্ট নয়তো টেকনিক্যাল লাইন আছে বিভিন্ন রকম, সেই টেকনিক্যাল লাইনে কিন্তু তারা চলে যাচ্ছে। তো জেনারেল লাইনে খুব কম সংখ্যক স্টুডেন্টই কিন্তু যাচ্ছে, কিন্তু সেই জায়গা থেকেও যদি ইচ্ছা থাকে না অনেক কিছু করা যায়। যেমন আমি বটানি অনার্স নিয়ে পড়েছি, তো এই বটানি নিয়ে পড়েও কিন্তু অনেকে বলেছিল যে আমি যখন ভর্তি হয়েছিলাম বটানি নিয়ে, যে বটানি অনার্স নিয়ে কি হবে, কি চাকরি আছে বটানি অনার্স নিয়ে। তো তখন আমি এই রিপ্লাইগুলো দিতে পারিনি, ভেবেছিলাম একটা জায়গায় দাঁড়াবো তারপর রিপ্লাইটা দেবো, কাজে রিপ্লাই দেবো, কথাই নয়। তো সেই জায়গা থেকে আজকে কিন্তু যেটুকু হোক আমি নিজের ইচ্ছাটা পূরণ করতে পেরেছি, সেটা অফলাইন হোক, একটা স্কুলে হোক, আর এই অনলাইন প্ল্যাটফর্ম হোক। আর তাছাড়াও আমি আমার অনেক বন্ধুরা আছে যারা বটানি অনার্স নিয়ে পড়েছে, তারা কিন্তু আজকে ভালো ভালো জায়গায় রয়েছে, যেমন বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, সেখানে কিন্তু আমার একজন বন্ধু মানে আমার ক্লাসমেট, সে কিন্তু জব করছে। সুতরাং ইচ্ছে থাকলে সফলতা আসবেই, নিজের অদম্য ইচ্ছা থাকলে সেখান থেকে সফল হওয়া সম্ভব। এই জায়গাটাতে আমি ওদেরকে, ক্যামেরার ওপারে যারা আছে তোমাদেরকে বলতে চাই যে
আমি সবসময় এই কথাটা তোমাদেরকে ক্লাসরুমে বলি, এবং আজকে তোমাদের সামনে একেবারে জীবন্ত উদাহরণ বসে আছে যে প্যাশনকে প্রফেশন করা, এটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ, এবং এটা করতে পারলে নিজের স্যাটিসফ্যাকশন থাকে এবং কাজ যেটা আমি করছি সেটা আসলেই ভালোবেসে করা যায়। তো ম্যাডাম কিন্তু তোমাদের সামনে একেবারেই জীবন্ত উদাহরণ যে প্যাশনটাকেই ফলো করে ম্যাডাম এগিয়ে এসছেন, এবং এখনো পর্যন্ত সেই লড়াইটা ম্যাডাম লড়ছেন, এবং আগামীতেও ম্যাডাম নিজের জায়গাটা নিজে খুঁজে নেবেন, এটা আশা রাখা যায়। তার কারণ যারা প্যাশনকে নিয়ে ছোটে তারা সেই জায়গাটা নিজেরাই খুঁজে নিতে জানে, এবং এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ম্যাডাম আমার মনে হয় যে নিজের উপর আশ্বাস এবং নিজের উপর আস্থা রাখা, এটা খুব দরকার, খুবই দরকার। নেক্সট আমি যে জায়গাটাতে যেতে চাইছি ম্যাম, সেটা হচ্ছে যে এই মুহূর্তে যে স্টুডেন্টরা পড়াশুনো করছে ক্লাস 11-12-এ, তারা একটা অ্যাডোলেসেন্স পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে, ডিস্ট্রাকশন আছে লাইফে, অনেক রকম সমস্যা আছে। এই জায়গাটাতে আপনি যেহেতু খুব রিসেন্টলি 2017, মানে খুব বেশি ফ্ল্যাশব্যাকে যেতে হবে না, রিসেন্টলি আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন কয়েক বছর আগে, তো আপনার কি মনে হয় যে এই জায়গাটাকে কিভাবে হ্যান্ডেল করা উচিত, কিভাবে স্টুডেন্টরা তারা নিজেদের ফোকাসটাকে ধরে রাখবে? একদমই এই সময় মানে ক্লাস 11-12-এ, মানে ক্লাস 11-এর কথা যদি বলি, এই সময় স্টুডেন্টরা পড়াশোনার প্রতি একটা আগ্রহ থাকে না বললেই চলে, যে ক্লাস 11টা পড়তে হবে না, আমি এমনি পাস করে যাব, কারণ সেখানে বোর্ডের কোশ্চেন হচ্ছে না, বোর্ড এক্সাম হচ্ছে না, এরকম একটা। কিন্তু সত্যি কি তাই? কিন্তু সত্যি বলতে কি এটা একদমই ভুল ধারণা। কারণ আমি ক্লাস 11-এর স্টুডেন্টদেরকে সবসময় বলি, যদি ক্লাস 11টা ভালো করে না পড়া হয়, কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, ক্লাস 12-এ গিয়ে কিন্তু রেজাল্ট খারাপ হবে, এবং কম্পিটিটিভ এক্সাম একদমই তাই। আর যারা নিট দেবে তাদের ক্ষেত্রে তো বাদই দিলাম, তাদের তো পুরোটা পড়তেই হবে একদম। তো এইরকম একটা পড়াশোনার প্রতি আগ্রহ তো থাকছে না, তার সাথে আদারওয়াইজ যে ডিস্ট্রাকশনগুলো তৈরি হয় স্টুডেন্টদের মধ্যে, সেটাও কিন্তু পড়াশোনার উপর বেশ কিছুটা এফেক্ট ফেলছে। তো সেই জায়গা থেকে স্টুডেন্টদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে, যে আগামী ভবিষ্যৎটা আমার ঠিকঠাক রাখতে হবে। তার জন্য কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা ক্লাস 12-এর রেজাল্ট, মানে এই ক্লাস 12-এর রেজাল্ট এমন একটা জায়গা যেটা ঠিক করে দেয় আগামী ভবিষ্যৎ আমার কি হবে। একেবারে যে মানে এই জায়গাটা খারাপ হলে কিন্তু ভবিষ্যতে আমার অনেক রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। একদম, এটাই গেটওয়ে। আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে সবসময় বলি যে এই জায়গাটা এটা এমন একটা পিরিয়ড যে এই রেজাল্টটা খারাপ হলে কিন্তু কোনো রাস্তা পাবি না যে কোন জায়গায় গিয়ে ভালো বেটার ফিউচার করা যায়। একেবারে এটা একদম প্রবেশদ্বার। একদম। তো সেই জায়গায় যদি ডিস্ট্রাকশন আসে, তার জন্য যদি পড়াশোনার এফেক্ট হয়, তাহলে কিন্তু সেটা খুবই খারাপ হবে। একেবারে। তো এই জায়গাতে আপনার কি মনে হয় যে এই যে ক্লাস 11টাকে এতটা ক্যাজুয়াল রাখা, মানে এটা তো গভর্নমেন্টই পুরো ব্যাপারটা করছে যে ক্লাস 11-এ স্কুল এক্সাম নেবে, সমস্ত কিছু, মানে এক্সামের যে মূল্যটাকে তুলে দেওয়া, এটা কি আপনার মনে হয় যে ইটস এ রাইট ডিসিশন? না, একদমই নয়। কারণ ক্লাস 11টাকে যথেষ্ট গুরুত্ব আছে, ক্লাস 11-এ যথেষ্ট গুরুত্ব আছে। আমি যেহেতু বায়োলজি পড়াই, আমি এই বিষয়টা নিয়েই বলছি। ক্লাস 11-এ যে টপিকগুলো রয়েছে বা যে চ্যাপ্টার্সগুলো রয়েছে, 12-এর তুলনায় কিছুটা হলেও কঠিন, একেবারে, আর একটু ব্রড সিলেবাসও রয়েছে। তো স্টুডেন্টরা কিন্তু সেই জায়গাটায় একদমই আগ্রহ পায় না, মানে ল্যাক অফ ইন্টারেস্ট, একদম পড়বো না, কি হবে পড়ে, কারণ এটা তো বোর্ডের নাম্বার ক্যারি করছে না, এটা তো আমার ফিউচার ডিনোট করবে না। তো সেই দিক থেকে স্টুডেন্টরা পড়তে চাইছে না। আচ্ছা, তো এই দিক থেকে যদি সরকার কোনোভাবে এই দুটো ইয়ারকে একসাথে যদি রেজাল্টটা করতে পারতো, তাহলে কিন্তু স্টুডেন্টদের পড়ার প্রতি একদম বেটার মডেল হতে পারে। এবং দুটো ইয়ারকে একসাথে না করলেও যদি 11টাকে কিছুটা গুরুত্ব দেয় এবং স্টুডেন্টদেরকে সেটা বোঝায় যে এটার গুরুত্ব আছে, এই জায়গাটা খুবই ভালোভাবে মনে হয়। আচ্ছা, উচ্চ মাধ্যমিকের পর বায়োলজি নিয়ে বিশেষত যারা জেনারেল লাইনে পড়াশোনা করে, তাদেরকে মানে সোসাইটিতে এভাবেই, মানে একটা শব্দবন্ধ এভাবেই ব্যবহার করা যায় যে ক্যাজ বায়োলজি নিয়ে পড়ছে। তো মানে এইটা আপনার মনে হয় যে সত্যিই বায়োলজি নিয়ে পড়লে ক্যাজ, মানে তার কোনো দাম নেই, তার সোসাইটিতে সে কিছু করতে পারবে না, এই যে ধারণাটা, এটা কি সঠিক? নাকি বায়োলজি নিয়ে পড়লে অনেকগুলো জায়গা আছে যেগুলো আসলে এক্সপ্লোর করা যায়, মানুষ জানে না? একদমই অনেক জায়গা আছে যারা মানে অনেকে ভেবে নাই যে বায়োলজি নিয়ে পড়ছে মানে ও হয়তো ম্যাথ পারে না বা ফিজিক্স কেমিস্ট্রিতে দুর্বল, সেই জন্য সে বায়োলজি নিয়ে পড়ছে, মানে এই চিন্তাধারাটাই একদম আসে।
কিন্তু সেই জায়গা থেকেও আমার একজন ক্লাসমেট আছে যে কিন্তু উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল, আচ্ছা সেও কিন্তু বটানি নিয়ে ভর্তি হয়েছিল। ফার্স্ট হয়েছিল বলতে একদম ফার্স্ট, শান্তিপুর থেকে? হ্যাঁ শান্তিপুর না, আমাদের স্কুলে ফার্স্ট হয়েছিল। আচ্ছা স্কুলে ঠিক আছে, শান্তিপুরের মধ্যেও 3 থেকে 4 নম্বর জায়গায় ছিল। আচ্ছা তো সেও কিন্তু বায়োলজির দিকে এসেছিল। তো এমন নয় যে সবসময় খারাপ স্টুডেন্টরাই বায়োলজি নেয়, এমন নয়, এটা একটা ভুল ধারণা। আর বায়োলজি নিয়ে পড়েও অনেক লাইন আছে যেখানে জব পাওয়া যায়। এক তো টিচিং জব আছে, তাছাড়াও টিচিং এর কথা যদি আমি বাদও দিই, যে কোনো গভর্নমেন্ট জব তো আমাদের কাছে ওপেন রয়েছে, গভর্নমেন্ট জব রয়েছে। তার সাথে সাথে এই যে আমরা বটনি, জুলজি, ফিজিওলজি, বায়োলজির যে স্ট্রিম গুলো রয়েছে, আপনি এটা বলছিলেন যে বটানি সার্ভে অফ ইন্ডিয়া, বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, বিভিন্ন রিসার্চ সেন্টার, এগ্রিকালচারাল কলেজ, বিভিন্ন, তারপরে ফরেস্ট ডিপার্টমেন্টে, এরকম বহু জায়গায় কিন্তু বহু চাকরির সুযোগ আছে। ফুড এসআই এর যে এক্সাম গুলো হয়, অনেক জায়গায় কিন্তু চাকরির বিভিন্ন রকম সুযোগ আছে একেবারে। এবং প্যাশনেট থাকলে এটা নিয়ে পড়লে কখনোই সেটা একদমই কোনো বিফলে যাবে না। একদম। আপনি কি সাজেস্ট করবেন যে ক্লাস 11-12 ধরুন আপনি এসওই বাংলাতে এরপর ক্লাস ডেলিভার করবেন, পড়াবেন, আপনি স্টুডেন্টদেরকে কি সাজেস্ট করবেন? যে বায়োলজি আমি সবসময় বলি ইটস এ সেকেন্ড স্কোরিং সাবজেক্ট, অথবা কিছু কিছু ক্ষেত্রে বায়োলজি সায়েন্সের সাবজেক্টগুলোর মধ্যে খুব টপ স্কোরিং সাবজেক্ট, মানে খুব ভালোভাবে নাম্বারটা পাওয়া যায়। আপনি কি সাজেস্ট করবেন যে কিভাবে এটাকে পড়লে সেই নাম্বারটা আসলে তারা পেতে পারে? তার আগে একটা কথা বলি, স্টুডেন্টদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে বায়োলজি আবার বুঝতে হয় নাকি। আচ্ছা আচ্ছা, বায়োলজি পড়তে যেতে হয় না, ওটা মুখস্থ করলেই হয়ে যায়, এরকম একটা চিন্তাধারা স্টুডেন্টদের মধ্যে আছে। আমি নিজেও অফলাইন ব্যাচে এরকম অনেক স্টুডেন্ট পেয়েছি যে 2 দিন পড়তে এসেছে, তারপর বলেছে যে বায়োলজি পড়তে হয় না, বোঝার জায়গা নেই কোনো, আমি বাড়িতেই পড়ে নেবো। তো এই জায়গাটা একদমই ভুল। বায়োলজির এমন অনেক কনসেপ্ট আছে যেগুলো যদি ক্লিয়ার না থাকে কখনোই আমরা বায়োলজি ভালোভাবে বুঝতে পারবো না, ভালো রেজাল্টও করতে পারবো না একেবারে। তো বায়োলজির প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ারেন্স কিন্তু ভীষণভাবে দরকার, বিশেষত যারা নিট এক্সাম দেবে। ওই নিট এক্সাম যারা দেবে তাদের কিন্তু প্রথম থেকেই, মানে ক্লাস 11-এর শুরু থেকেই খুব ডেলিভারেটলি, মানে ভালো করে পড়তে হবে, প্রত্যেকটা কনসেপ্টকে বেস ক্লিয়ার করতে হবে, না হলে কিন্তু সে নিটে ভালো রেজাল্ট করতে পারবে না, কারণ না বুঝলে হবে না। বায়োলজিতে যথেষ্ট বোঝার জায়গা আছে, প্রচুর কনসেপ্ট ক্লিয়ারের জায়গা আছে, সেগুলো করতে হবে। এটা কিছু কিছু সাবজেক্ট বায়োলজি ছাড়াও আপনার বাংলা, ইতিহাস, এগুলো আমার মনে হয় প্রত্যেকটা সাবজেক্টই বুঝে পড়া উচিত এবং বোঝার জায়গা আছে, একদমই আছে। আর বায়োলজিতে স্কোর, মানে অনেকে বলে না পড়া মুখস্থ হচ্ছে না, মানে কত মুখস্থ করব, এত টার্মস রয়েছে। তো তাদেরকে আমি সবসময় সাজেস্ট করি স্টুডেন্টদেরকে যে বায়োলজি পড়ার একটা আলাদা টেকনিক আছে, মানে বেসিক্যালি ছবি ভিত্তিক। আচ্ছা, সব পড়াশোনাগুলোই কি ছবি ভিত্তিক। দেখবেন আমরা যেগুলো মানে একবার পড়ি সেগুলো কিন্তু সহজে মনে থাকে না, বাট আমাদের ব্রেনে যখন কোনো ইমেজ ক্রিয়েট হয় সেটা, হ্যাঁ, যেটা আমরা দেখছি সেটা কিন্তু আমরা সহজে ভুলছি না একদম। তো আমি স্টুডেন্টদেরকে এটাই সাজেস্ট করি যে বায়োলজি যখন আমরা পড়তে বসবো, পাশে আমি একটা রাফ খাতা নিয়ে বসতে পারি, আমি যেটা পড়ছি সেটা আমি ড্র করে সেটাকে আমার ব্রেনে একটা ইমেজ ক্রিয়েট করার চেষ্টা করব, তাহলে কিন্তু সেটা মনে রাখাটা অনেকটা বেটার, মানে ভালোভাবে মনে রাখা যায় এই জিনিসটা একদম। তো আপনি আগামীতে পড়াবেন এসওই বাংলাতে এবং তার মাধ্যমে আরো খুব ভালোভাবে ওদেরকে গাইড করবেন আশা রাখি। তো আশা করছি আগামীতে তোমরা ম্যাডামের ক্লাস পেলে আরও ভালোভাবে তোমরা ম্যাডামের গাইডেন্স পাবে। শুধু ক্লাস নয়, শুধু টপিক অ্যানালাইসিস বা আলোচনা নয়, একেবারেই তোমাদের পার্সোনাল প্রবলেম থেকে শুরু করে সমস্ত গাইডেন্স তোমরা ম্যামের কাছ থেকে পাবে এবং সেগুলো ডিল করা শিখবে এবং আস্তে আস্তে আগামীতে কিভাবে একটা বৃহৎ স্বপ্নের দিকে এগিয়ে যেতে হয় সেটাও নিশ্চয়ই ম্যাম তোমাদেরকে হাতে হাত ধরে শেখাবে। আমরা সবসময় যেটা বলে থাকি যে এসওই বাংলা একটা পরিবার, এবং আসলেই তোমরা ক্যামেরার ওপারে যারা আছো তোমরা আমাদেরই পরিবারের সদস্য এবং প্রত্যেকটি পরিবারের সদস্যের প্রতি আমরা দায়বদ্ধ, আমরা এসওই বাংলার সমস্ত শিক্ষক শিক্ষিকারা দায়বদ্ধ। সেই জায়গা থেকে ম্যাডাম এসওই বাংলাতে যুক্ত হচ্ছেন মানে ম্যাডামও তোমাদের প্রতি দায়বদ্ধ এবং আগামীতে তোমাদের জন্য অনেক 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 বেটার কিছু আনতে চলেছে। আশা করছি সেটা তোমাদের স্বপ্ন পূরণের ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী ভূমিকা নেবে। ম্যাম যদি কিছু লাস্ট মেসেজ ওদেরকে আজকের পডকাস্টে দিতে চান সেটা বলতে পারেন, নাহলে আমরা এখানেই শেষ করব। লাস্ট মেসেজ,
নেক্সট দিন থেকে তো আমি তোমাদের সাথে আছি, অবশ্যই তোমাদের গাইড করে দেব। আর সব সময় একটাই কথা বলবো, নিজের ইচ্ছের বিরুদ্ধে কখনো যাবে না, নিজের ইচ্ছেকে প্রাধান্য দেবে, তাতে কিন্তু খারাপ হবে না, আলটিমেট সফলতা পাবে। যদি নিজের অদম্য ইচ্ছে থাকে তাহলে আলটিমেট সফলতা কিন্তু আসবেই। থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করছি আজকের এই পডকাস্টের মাধ্যমে তোমরা অনেক বেশি ইনফরমেশন একসাথে পেলে, সুতরাং তোমরা তোমাদের এগিয়ে চলার পথে এই ইনফরমেশনগুলো কাজে লাগাবে এবং তোমরা ছড়িয়ে দেবে এই ইনফরমেশনগুলো, অর্থাৎ এই পডকাস্টটি তোমাদের বন্ধুদের সাথে। আর অ্যাট লাস্ট বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে।